वातुमलनि अधिवेशननि सालिनि सालो 30 पंचायत चौमा न किदिंगै सुमुं तिसाका केबेंनाय बदलनि आदं एलओपि जितेन्द्र चौधरी कगना थानिवो बसाका 30 पंचायत चौमारिवो लुकुरक लुकुफान राजातै चौमारिवो बासाइमालिया बोर रैमालिया केबेंनाय बदललो लुकुफान राजादक सावै चौमारिवो बासाइमालिया बाताया कारिनो काइसनि तिसावो कप्लाय अंखा बीजेपी बदल आशक सिमिया चौमारिवो थंरों थेमरां बेलेखेनो आखरखा कक साजामनो तुये कक नारक थानिवो मंत्री रतनलाल नाथ थांनाय याक्सि हापननि जरावो चौमारिवो बाहाय खलायै थेमरां आकारखा लाइबुमारुक सावि कक साइ पाइरेखा पाथागो हास्तिनि मंत्री अक्रा डॉक्टर मानिक साहब हाइनो 30 पंचायत चौमानो तुये जुदा जुदा कक बथमा चिरि शुक्रबार सावि खनारखा স্যার আমি প্রথমে ধন্যবাদ দেব আজকের এই শর্ট ডিউরেশন ডিসকাশনের যিনি মুবার माननीय श्री सुदीप बाबू के ये हाउसे আমরা বহুদিন একসাথে ছিলাম এবং এখন আছি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে এত একেবারে স্ট্রাকচারড প্রিপেয়ার্ড এবং লজিক্যাল বক্তব্য রেখেছেন ট্রেজারি বেঞ্চের বন্ধুদের মধ্যে হয়তো কেউ কেউ কিছু পলিটিক্যাল মানে বাধ্যবাধকতায় হয়তো বা কিছু বিরোধিতা শব্দ প্রয়োগ করেছেন কিন্তু এটা সবারই মনের কথা তিনি বলেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ স্যার বিষয়টা হলো ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে নিয়মিত বেতনক্রমের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদসমূহ শীঘ্রই পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে তার এক্সপ্লেনেটরি নোটে বলেছেন বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রায় বন্ধ এখন অনেক দপ্তর আছে যেখানে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে ইন্টারভিউ হয় নাই বা দুটোই সম্পন্ন হয়েছে রেজাল্ট প্রকাশিত হয় নাই এটাও লক্ষণীয় ব্যাপার যে বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে কিছু কিছু নিয়োগ হচ্ছে যেটা নাকি বেকার স্বার্থ পরিপন্থী সরকারের উচিত বিভিন্ন শূন্য পদগুলো অতি সত্বর পূরণ করা এখানে ত্রিপুরার যে সমস্ত বেকার যুবকদের কেন চাকরি হলো না বা ঠিক আছে চাকরি বললাম না রোজগারের ব্যবস্থা হলো না এই প্রশ্ন এখানে করা হলো কোয়েশ্চন বা ইস্যু টোটালি কনফাইন্ড দ্যাট দেয়ার আর হিউজ নাম্বার অফ ভ্যাকান্সিজ is not being filled up for years together. মাঝে মধ্যে কখনো কখনো মন্ত্রিসভা থেকে ঘোষণা করা হয় এতগুলো পদ পূরণ করা হবে পরীক্ষা নেওয়া হয় তার রেজাল্ট বেরোয় না হয়রানি হয় নানাভাবে আমাদের যুবকদের মধ্যে রোজগার প্রার্থী যুবকদের মধ্যে হতাশা তৈরি হয় আর সেই হতাশার যে তার বিস্ফোরণ প্রতিফলন আমরা দেখি ত্রিপুরার যে বারবারন্ত ড্রাগ এবং আরো নানা ধরনের যে সমাজ বিশৃঙ্খলতা যুব সমাজের মধ্যে আজকে বাড়ছে এবং এটা শুধু সাধারণ মানুষের তাদের উপলব্ধি না আমাদের দেশের সরকারের ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোতে অবধি এটাকে রিকগনাইজ করতে হচ্ছে তো এই জায়গায় মাননীয় সুদীপ বাবু অত্যন্ত যুক্তি সহকারে ফ্যাক্টস ফিগার ইত্যাদি উল্লেখ করে বলেছেন আমি এগুলো নতুন করে বলে সময় নষ্ট করতে চাই আমি যেগুলো বলতে চাই যে এই যে আজকে আপনারা বলছেন সরকার এত লোককে কি করে দিতে পারবে কি করে তাদেরকে নিয়মিত দেবে সরকারের
সামর্থ্য আছে কিনা দেখতে হবে। কেন এই যুবকদের এসব নিয়ে পলিটিসাইজিং করা হবে? আরে যদি এটা যদি করে থাকে, আপনারা করেছেন। প্লিজ রিকল 2017-2018 আপনারা কি বলেছেন? তৎকালীন সরকার ইন্টারভিউ নিয়ে শূন্যপদ ফেলে রাখে, পূরণ করে না। আমরা আসলে প্রথম বছরে ইন দ্য ফার্স্ট ইয়ার ইটসেলফ এবং প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকেই 50,000 এমপ্লয়মেন্ট না 50,000 শূন্য পদ পূরণ করার জন্য জবের ব্যবস্থা করব। দ্যাট ওয়াজ এ কমিটমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ইউ ক্যান ডিনাই ইট। তারপর আরো 6 বছর পেরিয়ে গেছে। এই 6 বছরে ইন অ্যাভারেজ যদি 5,000 পরে যদি রিটায়ারমেন্ট সুপার এলিমিনেশন হয়, দেন এনাদার 30,000। আপনি তখন বলছিলেন 50,000 শূন্য পদ আছে আপনাদের হিসাব মতে। গত 6 বছরে আরো 30,000 রিটায়ারমেন্ট হয়ে চলে গেছে। 80,000, হ্যাঁ 10,323 সম্পর্কে আপনাদের মতো ব্যাখ্যা দিয়েছেন আপনারা, ঠিক আছে, তারাও চলে গেল। তাহলে 80,000 আরো 10,000, 90,000 ইজ অ্যাভেলেবল। আপনারা বলুন, লাস্ট 6 years this 90,000 vacancy is available according to you. It is fact, you can deny it. এই 90,000 এ আপনার কত হাজার আপনারা ফিল আপ করেছেন হিসাব দিন। নিশ্চয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হিসাব থাকবে, আমরা আজকে শুনে যেতে চাই, রাজ্যবাসী শুনতে চাই। গত 6 বছরে এই যে 90,000 অ্যাভেলেবল ভ্যাকান্সিস, এটা তার মধ্যে কতটা ফিল আপ করেছেন, আজকে কত সংখ্যক এই ভ্যাকান্সি আছে। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে এরপর আপনারা বলেছেন 7 লক্ষ যুবককে রোজগার দেব। ঠিক আছে, সবাইকে বলছেন আপনার রোজগারের অর্থ শুধু সরকারি চাকরি না। ইয়েস, আমরা একমত। বলছেন যে না, আমরা স্কিল ডেভেলপমেন্ট করছি, সাবসিডি দিচ্ছি, সেই দিচ্ছি। তো স্কিল ডেভেলপমেন্ট করে তো সেই স্কিলকে কাজে লাগাতে গেলে পরে এখানে তো উদ্যোগ তৈরি করতে হবে, ইনভেস্টমেন্ট আসতে হবে। একজন মাননীয় সদস্য বলছেন জুট মিল বন্ধ হয়ে গেল, ন্যানোমেক বন্ধ হয়ে গেল। ইয়েস, জুট মিল কেন বন্ধ হলো? জুট মিল গোটা উত্তর পূর্বাঞ্চলে আর জুট প্রোডাকশন হয় না। আগে এখানে জুমে মেস্তা হতো, আজকে মেস্তা হয় না। সমতলে সুতি হতো, সুতি হয় না। হাউ ক্যান ইউ ফিক্স? আপনি কি এই জুট মিল চালিয়ে রাখার জন্য ওই বিহার থেকে আপনি কাঁচা পাট নিয়ে এসে এখানে চালাবেন? আপনার শিপ মিল চলবে? এনিওয়ে, এটা ডিফারেন্ট জিনিস। ত্রিপুরার জন্য গত 6 বছরে কি ইনভেস্টমেন্ট এসছে, কি ইন্ডাস্ট্রি হয়েছে? ত্রিপুরার মানুষ দেখছে তো, সবাই দেখছে। সরকারের দপ্তরগুলোতে সবাইকে চাকরি দেওয়া যাবে না, এটা আমরাও জানি। তার জন্য পাবলিক অ্যান্ড প্রাইভেট দু রকমেরই ইনভেস্টমেন্ট চাই, দু রকমেরই উদ্যোগ চাই, তা এক্সপানশন চাই। তো কোনটা হয়েছে? আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি ওই আইটি দপ্তরে কত লোক নিয়োগ হয়েছে,
বা আরো কিছু কিছু দপ্তর এগুলোতে হয়েছে, আমি এগুলো বলবো না, কিন্তু কতগুলো ত্রিপুরা রাজ্যের সোশিও ইকোনমিক কন্ডিশনে যে সমস্ত দপ্তরগুলো কি আমাদের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য এবং এটাকে সমৃদ্ধ করার জন্য। আমাদের আগ্রারিয়ান ইকোনমি, আমাদের জমি বেশি নেই, কিন্তু এই জমির উপরে 70% আয় উন্নতি কাজ এখান থেকে রোজগার থেকে আসে। আমার কৃষি জমি এক্সপানশন হয়েছে কিনা, সব মিলিয়ে এগ্রিকালচার বা হর্টিকালচার হয়েছে কিনা, এগ্রিকালচারের বা হর্টিকালচারের সারপ্লাস যে প্রোডাকশন তার উপরে ভিত্তি করে এখানে কোনো ইন্ডাস্ট্রি হয়েছে কিনা, হয়নি। এই যে স্কিল কোথায় কাজ করবে, কোথেকে তার রোজগার আসবে? তো যে কারণে যুবকদের তো খেতে হবে। এটা যেরকম আমাদের শরীরে যদি কোথাও ফুরা বা ইত্যাদি কিছু হয়, এটা বেরোবার জন্য চেষ্টা হয়, এক সময় পেকে গেলে পরে মানে ফেটে যায়, ব্লাস্ট হয়। তো যুবকরাও অন্যদিক থেকে আমরা তাদেরকে নেশা, জুয়া এবং নানা ধরনের অপরাধমূলক কাজের দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ যুব সমাজের মধ্যে যে হতাশা, এই যে কদিন আগে সোশ্যাল মিডিয়াতে দলেরই পতাকা নিয়ে দলের লোকরা স্লোগান দিচ্ছে দলের বিধায়কের বিরুদ্ধে, উমুক চোর, উমুক চোর, উমুক চোর। আমি বললাম না শব্দগুলো কারা, সেই দলের বিধায়ক আর সেই দলের লোকের পতাকা দিয়ে সেই দলকে বলছে তিনি এসব করাচ্ছেন চাকরির জন্য। হ্যাঁ, চাকরির জন্য। এই যে কেন, এই যে এগুলো কেন হলো, সময় হয়ে গেছে, শেষ করো প্লিজ। প্লিজ। আপনি তখন মূল কথাটা আনলাম, আপনি কি করছেন স্যার? তো এই জায়গায় তো কেন এই শূন্য পদ এগুলো পূরণ হবে না? একটা ইন্টারভিউ, এটা আপনাদের ওই সেই জিআরবিটি হোক, এসটিজিটি হোক, ফায়ার সার্ভিস হোক, মিউজিক হোক বা হেলথ হোক, জিআরএস হোক, এএনএম, জিএনএম হোক, বছরের পর বছর আপনারা বলছেন যে না ত্রিপুরাজ্যের একটা এই হেলথ হাব হয়েছে, শিক্ষা হাব হয়েছে, সেখানে প্রিন্সিপাল নেই, লেকচারার নেই, স্কুলের টিচার নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, কিন্তু এক্সপানশন আপনারা বলছেন পরিষেবা একেবারে সাংঘাতিকভাবে তুমি নিয়ে গেছেন। হাউ ইট ইজ পসিবল, হাউ ইট ইজ পসিবল? তো এই ক্ষেত্রেতে সুনির্দিষ্টভাবে বলা দরকার, রাজ্যের যুবকদেরকে না, রাজ্যের জনগণকে তাকে কনভিন্স করা দরকার, স্যাটিসফাই করা দরকার হোয়াট গভর্নমেন্ট ইজ ডুইং, ওয়েদার দে আর কিপিং দেয়ার ওয়ার্ডস, what they have uttered publicly, what they have committed. Not only the leaders who are sitting here, even their national leaders. বলছেন যে না ডাবল ইঞ্জিনের সরকার, টাকার কোনো অভাব হবে না। আজকে কেন সে টাকার অভাবের কথা আসছে? টাকার অভাব হওয়ার তো কথা না। একই সাথে আমি বলছি দেখা দরকার ত্রিপুরা যে অপরাধ বাড়ছে, কিন্তু ঠিক সেরকমভাবে অপরাধী শাস্তি পাচ্ছে না। তার অন্য পলিটিক্যাল রিজনের সাথে আরেকটা রিজনটা কি, আরো অনেক দপ্তরের সাথে আমাদের পুলিশের অফিসার্স এবং কনস্টেবল, এমনকি ত্রিপুরা স্টেট রাইফেলস, আপনি দেখুন দে আর এজিং। এটা সময়ান্তরে এখানে নিউ ব্লাড ইনফিউশন দরকার হচ্ছে না। তো এগুলো আমাদের স্বাভাবিক কাজকর্মের মধ্যে একটা ডিসলোকেশন আনছে, যা সামগ্রিকভাবে আমাদের সমাজ জীবনে তার প্রতিফলন করছে, তার সুদূর প্রসারী ব্যাড এফেক্ট হচ্ছে। এ থেকে ইয়ে করা দরকার। ওকে, জিতেন বাবু। স্যার,
আর মাত্র কয়েক মিনিট। এখানে আমি যেটা বলতে চাইছি একটা জিনিস, এই উবার কি জানি যে আউটসোর্সিং সম্পর্কে, কেন আউটসোর্সিংকে আমরা না করছি? তিনি একটু উদাহরণ এনেছেন যে আমাদের রাজ্য এসটি এসসি এসটিদের 31%, এসসি 17%, 48, বাকি 2% ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য এইভাবেই। তো ত্রিপুরা রাজ্যের এভারেজ আমাদের যে ল্যান্ড হোল্ডিং ছোট, আয় উৎস সেরকমভাবে নেই, কাজে একটা সরকারি চাকরি আমাদের রাজ্যের জন্য সবচেয়ে সিকিউর প্রফেশন। এখন যদি আপনি আউটসোর্সিং করেন, সে আউটসোর্সিং এ হয়তো ত্রিপুরার কোনো এন্টারপ্রাইজ অথবা বাইরের কোনো এন্টারপ্রাইজ, they recruit the people, you pay that enterprise, তারা কন্ট্রাক্টর। সরকার কোনো একটা কাজের জন্য, কোনো একটা পদের জন্য যদি 10,000 টাকা দেন, আউটসোর্স সে সমস্ত লোকগুলো এর 10,000 টাকা পায় না, যেহেতু তারা কন্ট্রাক্টর। সেই কাজটাই যত কম পয়সায় করবে, 10,000 টাকা সে পায় একজন আউটসোর্স কর্মীর জন্য, কিন্তু সে যদি 3,000 টাকা দিয়ে তাকে যদি কাজ করাতে পারে, 3,000 দিয়ে কাজ করাবে। এটা এক ধরনের এক্সপ্লয়টেশন। আরেক ধরনের এক্সপ্লয়টেশন হলো কি, এটাই যদি সরকারিভাবে যদি নিয়োগ হয়, তাহলে সেখানে এসটি রিজার্ভেশন, এসসি রিজার্ভেশন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ রিজার্ভেশন হতো। এবং সাবসিকুয়েন্টলি দ্যাট অ্যাপয়েন্টেড এমপ্লয়ি স্টাফ after certain years, after being recruited, তো তার এলিজিবল সমস্ত রকমের সুবিধা ভোগ করবে, সিএল, ইএল, আরো নানা ধরনের। after 60 years they will enjoy till their death the pension. তারা মারা গেলে পরে তার স্পাউস পাবে। কিন্তু আপনি একদিক থেকে রাজ্যের ছেলে মেয়েরা তার সে প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে, এবং কারা বঞ্চিত হচ্ছে? সবচেয়ে দুর্বল এসটি আর এসসি। সেকেন্ডলি হলো এরা কখনোই ইএল, সিএল, লেবারের ডিপার্টমেন্টে যে সমস্ত নিয়ম কানুন বর্তাবে না। সো ইউ আর ডিপ্রাইভিং ইউর ওন চিলড্রেন, ওন পিপল। কাজে কেন ত্রিপুরা রাজ্যের সমস্ত যুবকদের চাকরি দেওয়া যাচ্ছে না, এই প্রসঙ্গটা এখানে আসেনি। আজকে প্রসঙ্গটা হলো there are vacancies but you are not filling out। এটাকে অন্যদিকে ঘুরিয়ে এই কথা বলা, আপনারা কি আপনাদের এলাকায় কি কথাগুলি বলেন না? তো কাজে এই ক্ষেত্রেতে কনস্ট্রাকটিভলি এসছে, কনস্ট্রাকটিভলি বিষয়গুলো স্বীকার করুন এবং কিভাবে তার সমাধান আসতে পারবে। ঠিক আছে, স্যার প্লিজ। দেন এসছে, আমি 2 মিনিটে শেষ করছি। দেন আসছে রিএমপ্লয়মেন্ট। গভর্নমেন্টের একেবারে উঁচু তলা থেকে নিচু তলা অবধি। কেন? এর কারণে কি হচ্ছে, বহু যারা এলিভেশন হবে অর্থাৎ প্রমোশন পাবে, এদের প্রমোশন স্ট্যাগার্ড হয়ে যাচ্ছে, স্ট্যাগনেশন হয়ে যাচ্ছে। আরেক দিক থেকে উইথ ডিউ রেসপেক্ট টু অল দিস রিএমপ্লয়েড পিপল, নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আছে বলেই তাদের প্রয়োজন, কিন্তু কি হয়, এই সমস্ত রিএমপ্লয়মেন্টের লোকরা এরা হয় কখনোই যে কোথাও ভুল হলেও ভুলকে ওরা ধরিয়ে দেয় না, ধরিয়ে দিলেই তো যেতে হবে। ইন লং রান কি হয়, দিস হার্মস দ্য সোসাইটি, দিস হার্মস ইউ কজ। আপনিও কিন্তু এই যে ক্ষতি, তার মধ্যে আপনার পারফরমেন্স, আপনার সরকারের পারফরমেন্স, এভরিথিং ইট ইনভলভস। কাজে সেই জায়গাতে নিউ ফেসেস, নিউ এজেস, নিউ ম্যান, নিউ থিঙ্কিং আসা দরকার। কাজে এগুলো এড়াতে পারলে ভালো, এড়ানোর চেষ্টা হবে আশা করি। কাজে সব মিলিয়ে আমি বলবো গভর্নমেন্ট প্লিজ ভেরি পজিটিভলি, কনস্ট্রাকটিভলি এই যে বিষয়গুলো এসছে, এটাকে অন্যদিকে
এই সমস্ত পলিটিক্যাল লজিক ইত্যাদি দিয়ে না বলে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ আমরা জানি, কালকে সব করা যাবে বলছি না, বাট ইফ ইউ হ্যাভ দ্যাট উইল, আপনাদের সেই পলিটিক্যাল উইল থাকলে, কাজ করার ইচ্ছা থাকলে, দিস ইজ ভেরি মাচ পসিবল। এটাই ওপেন করুন। ধন্যবাদ স্যার। মাননীয় সদস্য যে আমার এই মোশনটা গ্রহণ করার জন্য। স্যার, বিষয়টা হলো গেল যে ত্রিপুরা যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, হ্যাঁ ঠিক, এটা নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন এটা কন্ডাক্ট করে। তার মানে সেই প্রক্রিয়াটা যদি ত্রুটিপূর্ণ হয় বা আমাদের গ্রামীণ অংশের মানুষ তারা যদি তাদের অধিকার সেখানে ঠিক প্রয়োগ না করতে পারে, এটা যেভাবে হয়েছে সেভাবেই মেনে নেওয়া, এটা আলোচনা করা যাবে না। নিশ্চয়ই বিষয়টা এরকম। সারা ত্রিপুরাজ্য এবং সারা দেশ দেখেছে কি ধরনের একটা অভূতপূর্ব একটা অস্থিতিকর পরিস্থিতি অস্বাভাবিকভাবে আমাদের দেশের সংবিধান অনুযায়ী যেরকম নির্বাচন পরিচালিত হয়, এটাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই নির্বাচন হয়েছে। এবং এই নির্বাচনে প্রক্রিয়াকালীন সময়েতে আমি প্রথমেই দুজন নিরীহ ব্যক্তি, একজন ছিলেন একটা রাজনৈতিক দলের সিপিএম দলের জেলা পরিষদের প্রার্থী, তার উপরে সংঘবদ্ধ হামলায় খুন হয়েছে। ঠিক এরকমই আবার গণনার দিন এরকম একটা ঘটনা গোলযোগ তৈরি করার চেষ্টা হয়েছে। এই গোলযোগের মধ্যে পড়ে সেখানেও একজন নিরীহ ব্যক্তি, প্রথম জনের নাম বাদল শীল এবং দ্বিতীয়জন আশিস পাল, কাঠালিয়া ব্লকের, তারও জীবনদীপ অকালে নিভে গেছে। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যে কোনো মৃত্যুই দুঃখজনক, এটাও তাই। স্যার, গ্রাম পঞ্চায়েত নির্বাচন মানে আমাদের দেশের স্বাধীনতার বা দেশের স্বাধীনতার পর সংবিধান গ্রহণ করার আগে থেকে গ্রাম পঞ্চায়েত, গ্রাম সরকার এই যে কনসেপ্ট আমাদের দেশের মধ্যে নানাভাবে ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় সভ্যতায় বহু বছর থেকেই এটা নার্চার হয়ে আসছে। এবং আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীও বলতেন যে ভারতকে চিনতে হলে, ভারতকে গড়তে হলে, সমৃদ্ধ করতে হলে গ্রামকে জানো, গ্রামে যাও, গ্রামকে গড়ে তোলো। তার সেই ভাবনা চিন্তা অন্যদের মধ্যেও ছিল। তারপর থেকেই গ্রাম পঞ্চায়েত ইত্যাদি তৈরি হয়েছে এবং সর্বশেষ ৭৩তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আজকের এই ত্রিস্তর পঞ্চায়েত। কেন জাতির পিতা বা আরো যারা স্বাধীনতার সংগ্রামী এবং পরবর্তী সময়ে অ্যাক্রস দি পলিটিক্যাল স্পেকট্রাম গ্রামের কথা সেভাবে বলেন বা এখনো বলতে হয়, অমর্ত্য সেনের মতো পতিতদশা অর্থনীতিবিদ তিনিও বলেন ভারতের শক্তি গ্রাম,
Why? Because more than 70% of our population তারা গ্রামে বসবাস করেন। আমাদের স্পেস টেকনোলজি, স্পেসেও আমরা গেছি, আরও হলেও এখনো সেই গ্রামেই আমাদের দেশের 70% মানুষের বসবাস। আমরা বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদির সাহায্য নিয়ে দেশকে নানা দিক থেকে এগিয়ে নিতে চেষ্টা করলেও গ্রামীণ অর্থনীতি এখনো বেশিরভাগ সে কৃষির উপর নির্ভরশীল, এবং এই কৃষিকে সমৃদ্ধ করার জন্য বা কৃষিভিত্তিক যে আমাদের অর্থনীতি, এটাকে যদি দেখভাল করতে হয় তাহলে এই গ্রামীণ সরকার, গ্রাম পঞ্চায়েত মানে কোনো একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা বডি গঠন করে দেওয়া তা না। গ্রাম পঞ্চায়েত মানে এই যে ত্রিপুরাজ্যে পরপর 2টি নির্বাচনে যেরকম ভাবে জবরদস্তি করে কিছু লোক দখল করে নিল, এরকম না। গ্রামের মানুষ তারা তাদের সরকার, তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের উদ্ভাবনী শক্তি সবগুলো ব্যবহার করার জন্য সেরকম একটা কন্ডিউসিভ একটা পরিবেশ, তার মধ্য দিয়ে আমাদের যে রিসোর্সেস এটাকে ব্যবহার করা, সেই রিসোর্সেস, এটা ন্যাচারাল রিসোর্সেস হোক, সেই রিসোর্সেস হিউম্যান রিসোর্সেস, বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। জনশক্তি এবং আমাদের সম্পদ, এটাকে সেরকম কাজে লাগাতে গেলে পরে সেই গ্রাম সরকার তৈরিতেও গ্রাম যেমন যে কোনো উৎসব পার্বণ, ধর্মীয় হোক বা সামাজিক হোক, একাকার হয়ে সবাই অংশগ্রহণ করে, গ্রামীণ সরকার তৈরি করার ক্ষেত্রেও সেরকম পরিবেশ তৈরি করা, তার জন্য কমিশন থাকবে, কমিশন নিয়ম কানুন থাকবে, ইত্যাদি থাকবে, এটা হওয়া চাই। কিন্তু আমরা কি প্রত্যক্ষ করছি? কি হলো যে না, নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই পঞ্চায়েত সমিতি যেখান থেকে এই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির প্রার্থীপদ জমা দেবে, বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রচার সংগঠিত করবে পাড়ায় পাড়ায় গিয়ে, এক প্রকার হুলিয়া জারি করে যে না, বিরোধী দলের প্রার্থীরা তাদেরকে ওই সময়তে ঢুকতে দেওয়া হবে না, বাধা দাও, রক্তাক্ত বাধা দাও, একদম দিন দুপুরে কমিশনের কাছে, প্রশাসনের কাছে, যাতে ভোটাভুটি হবে কোন প্রার্থী কোন পার্টি তাকে জনগণ করতে, এটা পরে যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা তাদের প্রার্থীপদ জমা দেবেন একটা সেই কমিশনের নির্ঘণ্ট অনুসারে, সেখানে বাধা তৈরি করে। স্যার, অনেক ঘটনা বললে তো অনেক সময় লাগবে, আমি শুধু কয়েকটা ঘটনা বলছি যেখানে প্রত্যক্ষভাবে, অর্থাৎ আমিও শ্বশুরে ছিলাম। 12 জুলাই আমাদের পার্টির তরফ থেকে আমরা ঠিক করলাম সালিমা ব্লক এবং দুর্গাচুমনি ব্লকে প্রার্থীপদ জমা দেব। সালিমা ব্লকে কোনো রকমে সমস্ত রকম ধমকি হুমকি ইত্যাদি সত্ত্বেও পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে প্রায় সবকটিতে দেওয়া সম্ভব হলো। সেখান থেকে প্রার্থীদের নিয়ে দুর্গাচন্ডী ব্লকে যাব। প্রশাসনকে আগে বলে পুলিশ পল্টনও সংখ্যা একেবারে কম ছিল তা না, এসডিপিও আইপিএস অফিসার, ইয়াং অফিসার,
আমাকে বললেন, স্যার ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আইপিএস অফিসার বলছেন একজন এসডিপিও, আমি খুব আশ্বস্ত হলাম। কিন্তু এই সালেমা হালাহালি পেরিয়ে, ধলাই নদী পেরিয়ে যখন দুর্গাচৌনি ব্লকে ঢুকলাম, পথে পথে সর্বত্র বাধা। আর দুর্গাচৌনি ব্লকের সামনে তো একেবারে সমস্ত ধরনের যে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য যা যা করতে লাগে সমস্ত দিক থেকে রাস্তা বন্ধ করে যাতে কেউ আসতে না পারে। কোনো রকমে এসডিপি আমার নিয়ে গেল, কিন্তু আর কাউকে নিয়ে যেতে পারল না। অগত্যা শুধু আমি বুঝতে পারলাম কোন রকমে, খুবই ভাগ্যের জোরে। তারপর পুলিশই সাহস পাচ্ছেন আমাকে কোন দিক দিয়ে বের করে নিয়ে আসবে। যা হোক, অন্য দিক দিয়ে ঘুরিয়ে আমাকে ওনারা কোন রকমে পৌঁছিয়ে দিলেন আমার সাথে। আর যারা ওই সময়তে যাবেন, আমার কিছু কিছু গাড়িতে গেছেন, কিছু অটোতে, এদের অটো ভাঙচুর হল, গাড়ি ভাঙচুর হল, মার খেল। পুলিশ কিছু করতে পারলো না, সাক্ষী গোপাল দাঁড়িয়ে রইল। তারপর 15 জুলাই আমার বাড়ি সাবরুম, সেখানকার 7 জন ব্লক একই অবস্থা, চারিদিকে সন্ত্রস্ত অবস্থা। কেউ প্রার্থীপদ দেওয়া যাবে না, দিলেই মাথা ফাটবে, বাড়ি ঘরে থাকতে পারবে না। যাই হোক, যেহেতু লিডার অফ অপোজিশন আমি গেছি, পুলিশের বাধ্যবাধকতা আছে, একটু নিরাপত্তা দিতে হয়। স্যার ঠিক আছে, আমি ব্যবস্থা করব। গেলাম ব্লকে ঢোকার পথে ইট বৃষ্টি, ভাগ্যিস আমার এখান দিয়ে ওই ইটের টুকরা গেল, মাথায় পড়ল না। বেশ কয়েকজন প্রার্থী এবং প্রপোজাল আহত হল। তারপরে সেই ঘটনার পর আর অন্যান্য আসনে যারা প্রার্থীপদ দেবেন, তারপরে কেউ আর সাহস করতে পারলেন না। গোটা পরিস্থিতি থমথম হয়ে গেল। 12 তারিখে যেদিন এই দুর্গাচন্ডী ব্লকে ঘটনা হলো, সেদিন দক্ষিণে রাজনগরে যিনি আমাদের জেলা পরিষদের 4 নম্বর আসনের প্রার্থী হয়েছেন, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের, বাড়ি থেকে ফেরার সময়তে তাকে নৃশংসভাবে আক্রমণ করে তাকে খুন করা হলো। তৎক্ষণাৎ বলেননি, জীবিত এসে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। তারপর 18 তারিখ আরো অন্যান্য পশ্চিম ত্রিপুরা ব্লকে সর্বদলীয় মিটিং ডাকেন বিডিওরা। সর্বদলীয় মিটিংয়ে যাওয়ার পথেই প্রবীণ লোক, বয়স্ক লোক, তারা অ্যাসল্টেড হচ্ছেন। এর আগে বর্ষনগর ব্লক, সালেমা ব্লক, বিডিও চেম্বারের ভেতরে এই সর্বদলীয় মিটিংয়ে যারা গেছেন প্রতিনিধি আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতি। রাজনৈতিক দলের নেতৃত্ব আক্রান্ত হচ্ছে পুলিশের সামনে, বিডিও চেম্বারের ভেতরে, তার বাইরে বিডিও সাহেব তিনিও থরথর করে কাঁপছেন। পুলিশ অফিসার যারা ডিউটিতে থাকেন নির্বাককে দাঁড়িয়ে থাকেন। 18 তারিখ সেখানে এরকম অবস্থা। সোনামুড়া মহকুমার 4টি ব্লক, কাঠালিয়া ব্লকে নমিনেশন দাখিল করে ইত্যাদি শান্তিপূর্ণভাবে হলো, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, যেটা নেই বলবো। মোহনপুর ব্লকেও মোটামুটি ভাবে দেওয়া গেছে,
সবখানে না হলেও, কিন্তু বক্সনগর এবং নলছরে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। সকাল 9টা থেকেই ব্লক চত্বর দখল হয়ে যায়, সেখানে কাউকে আর ঢোকার সুবিধা নেই। 3টা অর্থাৎ নমিনেশন দেওয়ার সময় পার না হওয়া। এই ভাবলাম ঠিক আছে, সকালবেলা 18 তারিখ শেষ দিন, নলছরে যাব। পুলিশকে বললাম ব্যবস্থা করবেন। সেখানে দায়িত্বশীল পুলিশ অফিসার বলেন, স্যার নলছরে যেরকম ভাবে লোকটুক জমায়েত করা হয়েছে, আগের রাত্র থেকেই বোমটোম ফাটানো হচ্ছে, স্যার আমাদের পক্ষে আপনাদের সেখানে নিরাপদে নিয়ে যাওয়া এবং বের করে দেওয়া সম্ভব না। অর্থাৎ উনি বলেননি যে আপনি চলে যান, অর্থাৎ আমাকে ডিসিশন নিতে বাধ্য হলো যে না, এখান থেকে ফিরে যান। সেখান থেকে ফিরে এসে ভাবলাম টুকলি তো আমাদের রাজধানী শহর, এসপি অফিস থেকে ডিজি অফিস থেকে টুকলি কয় কিলোমিটার, মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিমণ্ডলদের তাদের বাসা তাদের অফিস থেকে কয় কিলোমিটার। টুকলি ব্লক পঞ্চায়েত হলেও টুকলি ব্লকটা উইদিন দি মিউনিসিপাল কর্পোরেশন, আগরতলা কর্পোরেশন। সেখানে আমতলী থানার সামনে আমাদের পার্টি অফিস, আমাদের সমস্ত যারা প্রার্থী তাদেরকে নিয়ে কাগজপত্র তৈরি করে একসাথে আমরা যাব। এসডিপিও এসপির সাথে টাইম টু টাইম কথা বলছি, তারা বলছেন স্যার শাসক দলের লোকরা আছে, আপনারা শেষের দিকে যান। ঠিক আছে, আপনি যেরকম বলেন সেরকম ভাবে হবে। 3টায় ঢুকতে হবে। আমাদেরকে বলা হলো আফটার 1 PM ইউ প্রসিড। 1 PM যখন আমরা বললাম আমরা যেতে পারি কিনা, বলছেন স্যার ইউ প্লিজ গিভ আস অ্যানাদার হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ারের পরে আরো 15 মিনিট গেল। সেখানে পায়ে হেঁটে, কারণ এতগুলো লোক গাড়ি করে গেলে পরে সবাই একসাথে পুষতে পারবে না, বললাম যে নিরাপদে যাবো, পুলিশ যেহেতু কিছু আছে। যে মাত্র আন্তর্জাতিক মেলা কেন্দ্রের সামনে গেলাম, সেখানে বৃষ্টির মতো বোতল মারছে, ইট পাটকেল ছুটছে, পুলিশের কোনো অভাব নেই। বিন্দুমাত্র কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলো না। যারা এইভাবে একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক অধিকার এনজয়ের জন্য, একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছে, তাদেরকে আরেকটা দল অগণতান্ত্রিক ভাবে ইট মারছে, বোতল মারছে। পুলিশ সাক্ষী গোপাল। আমি অন্য ঘটনা বলবো, কয়েকটা ঘটনা, যেহেতু আমি প্রত্যক্ষ, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এইভাবে মাননীয় গোপালবাবু বলেছেন 71% আসনে তৃতীয় পঞ্চায়েতে বিরোধীদের কোনো প্রার্থী রইল না। হ্যাঁ, সেখানে শাসক দলের তরফ থেকে বলছেন প্রার্থী নাই, এই নাই, সেই। এই অবস্থায় কোন প্রার্থী যাবে? রাজ্যের বিরোধী দল নেতা, তার সাথেও নিরাপত্তা কর্মী আছে। পশ্চিম ত্রিপুরার এসপি সাহেব স্বয়ং আমতলী থানায় বসে মনিটর করছেন, কিন্তু তারপরে বলতে পারছি রক্তাক্ত হচ্ছে আমরা। তিনিও ব্যবস্থা নিচ্ছেন না। কার নির্দেশে কেন জানি না। বিং অ্যান ইয়াং IPS অফিসার, হাউ এইভাবে একটা অন্যায়কে দিন দুপুর হতে দিল, আনইমাজিনেবল। এইভাবে ত্রিপুরা রাজ্যের 35টা ব্লকে কয়েক হাজার, এই যে 30টা পঞ্চায়েতে যে আসন, এতে 71% সিট আনঅপোজ জিতে গেল। জিতা না,
বেদখল হয়ে গেল। 29% আসনে ভোট। হ্যাঁ, সেই জায়গায় আমি বলবো উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি, উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি, সেখানে মোটামুটি ভাবে আমি উত্তর ত্রিপুরাতে যারা শাসক দলের প্রতিনিধিরা আছেন আমি তাদেরকেও ধন্যবাদ দেব। ডেফিনেটলি দে হ্যাভ সাম রোল। যেটা দক্ষিণ ত্রিপুরা হতে পারলো না, এই সিপাহীজলা হলো না, পশ্চিমে হলো না, খোয়াইয়ে হলো না, সেই রাজ্যের মধ্যে 8টি জেলার মধ্যে 2টি জেলাতে প্রায় 95%, আমাদের 29% যে অপোজিশনের ক্যান্ডিডেট, bulk of them from these two districts. আমি সবটা মিলিয়ে বলছি। তো সেই জায়গাতে সেখানে ভোটও হল, প্রতিবন্ধতা হয়েছে, হুমকি হয়েছে, এগুলো তো বলে অপেক্ষা রাখে না। ত্রিপুরার যে কালচারে পরিণত হয়ে গেছে, পলিটিক্যাল কালচার। 8 তারিখ ভোট হয়ে গেল, 12 তারিখ ভোট গণনা, 12 তারিখ ভোট গণনা। প্রাথমিকভাবে এই 29%-এর মধ্যেই 71% আনঅপোজ দখল করার পরও বাকি 29%ও এবার নমিনেশনে দখল করা যায়নি। এবার কাউন্টিং হলে দখল করতে হবে। কাঠালিয়া কি হল? কাঠালিয়াতে প্রাথমিকভাবে ভোট গণনা শুরু হল। কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে কোন পঞ্চায়েতে সমঝোতা করে, কোথাও আবার ফ্রেন্ডলি করে লড়েছে। আইদার কংগ্রেস আইদার সিপিআইএম ক্যান্ডিডেটরা জিতছে, কিন্তু তার রেজাল্ট ডিক্লেয়ার করা হচ্ছে না, ডিক্লেয়ার করতে দেওয়া হচ্ছে না। সিমিলার উত্তর ত্রিপুরাতেও কদমতলা ব্লকে, কালাসরা ব্লকে, পানিসাগর ব্লকে, হ্যাঁ আমি স্বীকার করি, কারণ আমাদের স্টেটে কোন একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে, সেখানে বিরোধী দল যতই পপুলার হোক, লোকাল ভোটে বিরোধী দল বেশি আসন গ্রহণ পায় না। মানুষ ভাবে যে না বাবা, এখন রাজ্যের যে দলের সরকার এদের সাথেই থাকে, এবং বেশিরভাগই জিততেন। আমি বলছি বেশিরভাগ সিটেই জিততেন হয়তোবা শাসক দলের প্রার্থীরা, কিন্তু যে সমস্ত পঞ্চায়েতগুলোতে, পঞ্চায়েত সমিতিতে, গ্রাম পঞ্চায়েতে অপোজিশন লোক দিচ্ছে না, এখানে করা যাবে না। আরে যে ওয়ার্ডে, যে পঞ্চায়েতে, যে পঞ্চায়েত সমিতিতে ভোট গণনা শেষ হবে, এটা তো নিয়ম হলো সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করে দেওয়া। আমরা বারবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, ডিএমদেরকে ফোন করছি, আরে হোয়াট ইজ হ্যাপেনিং, ইউ প্লিজ ইন্টারভিন টু দ্যাট। সবাই বলছে স্যার উই আর লুকিং ইনটু, আমরা দেখছি, দিচ্ছি, হচ্ছে না। এইভাবে কোথাও রাত 10টা, কোথাও রাত 11টা, কোথাও রাত 12টা বেজে গেল, এরপরে খেলা শুরু হয়েছে। অনারেবল স্পিকার, একটা জিনিস, একটা লাইন বলুন প্লিজ প্লিজ লেট মি ফিনিশ। ঠিক আছে, আপনার একটা কথাতে একমত হতে পারছি না, আপনার পরে বলুন আপনি। না, পরে আমি বলবো না, মন্ত্রী উত্তর দেবেন। এই মুহূর্তে নির্বাচনের ফলাফল যে জায়গাতে কাউন্টিং হয়, সেখানে আন্ডার সিসিটিভি সার্ভেলেন্সে হয়। স্যার এটা কি? হোয়াট ইজ দিস? সিসিটিভি সার্ভেলেন্সে হয়। এই জিনিসটা আপনাকে অ্যাডমিট, আপনি মিসলিড করতে পারেন না। Why you are misleading? You cannot mislead the House. You are misleading, not me. আরে কি কথা? প্রত্যেকটা কাউন্টিং হলে তো সিসিটিভি থাকে। Let me finish. বলছি 10টার পর 11টার পর শেষ করুন বিজেপি। সকালবেলা যে কাউন্টিং শেষ হয়ে গেল, রাত 10টার দিকে রাখলো, এরপরে অবাধে সমস্ত লোকজন ঢুকতে শুরু করল। যে
যে ভোট গণনা বিকালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, সন্ধ্যার মধ্যে শেষ হওয়ার কথা, এটা পরদিন সকালবেলা অবধি চলছে। এবং যে সমস্ত আসলে বিরোধীরা জিতেছে সেগুলো, এবং কোনোটা ওয়েবসাইটে, কমিশনের ওয়েবসাইটে জল করেছে এই বিরোধী দলে জিতেছে এই যে কাঠালিয়া ব্লকে। দেখা গেল এটা নাকি রিকাউন্টিং হয়ে 100, 150, 200 ভোটে জিতেছে, এটাও নাকি শাসক দল জিতছে। কি ধরনের গণতন্ত্র, কি ধরনের ভোট? আমি দেখলাম 2 দিন বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য প্রচার হয়েছে। আমি হ্যাপি, মুখ্যমন্ত্রী যেভাবেই হোক তার অন্তরাত্মার মধ্যে এসছে কিনা। আমার স্বপ্ন আগামী দিন সন্ত্রাস মুক্ত ত্রিপুরা তৈরি করতে চাই, রাজনৈতিক সন্ত্রাস মুক্ত। কিন্তু এই যে ঘটনাগুলি ঘটলো স্যার, এগুলো কে জবাব দেবে? এই যে 2টো প্রাণ গেল, বাদল শীল এবং আশিস পাল, তার স্ত্রী, কন্যা, মা বাবাকে ঠিক আছে কিছু টাকা আমি দিতে পারি পার্টির থেকে হোক বা সরকার থেকে, কিন্তু সেই কম্পেনসেশন দিতে পারবো না। আমি কেন কথাগুলো বলছি স্যার, এই যে আজকে যে শক্তি প্রদর্শন করছি, এই শক্তি অনন্তকাল থাকে না। কাজে ফর দ্য ফিউচার অফ দি স্টেট এই পলিটিক্যাল যে এই কালচার পরিবর্তন না করতে পারলে, যে জিও পলিটিক্যাল সিচুয়েশন দেখছেন সবাই, ঠিক আছে যে খুব পপুলার মোস্ট লিডারের কন্যা, পপুলার মোস্ট কোনো পার্টি, তাদেরকে জনগণ রেহাই দেয়। কাজেই আমি বলবো আজকে আবার তো পঞ্চায়েত নির্বাচন চেয়ার ঘোষণা হবে না, বললেও হবে না, কোর্টও গেলে নিরর্থক। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, প্লিজ এই যে বাদল শীলকে যারা খুন করল, সত্য কিনা সত্য মিথ্যা জানি না, বাদল শীলের খুনিদের মধ্যে একজন এফআইআর মেড। পুলিশ বলে আমরা তো খুনিদেরকে, অ্যাকিউজদেরকে খুঁজে পাচ্ছি না। হাউ হি বিকাম দি এই উপপ্রধান, তিনি ঘুরে বেড়াচ্ছেন। তো গণতন্ত্রের কথা আমরা সবাই বলছি, সবকা সাথ, সবকা বিকাশ, এবং এই সন্ত্রাসমুক্ত রাজনৈতিক সন্ত্রাসমুক্ত ত্রিপুরা, হ্যাঁ রাইট। আমি একদম হোল হার্টেডলি মুখ্যমন্ত্রীর এই বয়ানকে আমি সমর্থন করি, আমাদের পার্টির তরফ সমর্থন করি। বাট হাউ you will do justice to this irregularity, to this murder of democracy? কিভাবে পরপর 2টি নির্বাচনে এইভাবে রাজ্য হয়ে গেল, এবং তার পরিণাম কি হচ্ছে? আমি দুপুরে বলেছি, আপনাদের পতাকা নিয়ে একদল লোক বলছে বিধায়ককে এই চোর সেই চোর, বিভিন্ন জায়গাতে আপনারা পদাধিকারী নিয়োগ করতে পারছেন না। কাজে আগামী দিন কি হবে? এটাই তো নির্বাচনে এরকম হলে তাই হবে, তারই পরিণতি। কাজে এটা সুতরাং আমরা চাই, হ্যাঁ ঠিক আছে আপনারা চালাবেন, কিন্তু ভালোভাবে চলুক। আমার গ্রাম ত্রিপুরা, গ্রাম ভারতকে গড়তে হলে পরে গ্রামীণ মানুষ যদি সুখে শান্তিতে তার রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, মানবিক অধিকার, ঠিক আছে সামনে অধিকার ভোগ না করতে পারে, তাহলে গণতন্ত্র তো কথার কথা। কমিশন দিল বলে কি হলো? একটা সম্পূর্ণ একটা প্রশ্নাত্মক, ঠিক আছে, ত্রিপুরার মানুষের রায় না, এই নির্বাচন ত্রিপুরার গ্রামীণ জনগণের রায় না, এই রায় জবরদস্তি করা, ডাকাতি করা রায়। এটা ত্রিপুরা রাজ্যের মানুষ এটাকে গ্রহণ করে। তার বিরুদ্ধে আজকে এই আওয়াজ উঠাতে ত্রিপুরা রাজ্যের রাজনীতি, ত্রিপুরা রাজ্যের মানুষের আগামী দিনের উন্নয়নের যে স্বপ্ন, এটাকে বাস্তবায়িত করার জন্য যে এই যে হলো খুন হলো, এগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক, এবং এই যে অন্যায়গুলো হয়েছে
শাসক দল সরকার স্বীকার করুক এবং এটা যাতে আগামী দিন না হয়। এমনকি ত্রিপুরা মাথার এই যে খোয়াই ত্রিপুরা মাথার লোকদেরকেও কাউন্টিং হতে বের করে দেওয়া হয়েছে। তারা রাস্তার উপর করেছে একদিন খোয়াই হাঁটতলা। শাসক দলের লোক আপনাদের এই অ্যালায়েন্স এদেরকেও স্পেয়ার করেন। ঠিক আছে, যেভাবে পুনর্বকে করতেন না আপনারা, তো আপনি কি স্যার তাহলে এটাকে ডিফেন্ড করছেন? না 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 স্যার, না না স্যার আপনি তো বারবারই আপনি বলে যাচ্ছেন যে আপনি স্পিকার। না আমি স্পিকার বলে তো আপনাকে সম্মতি বলে যাচ্ছেন আলোচনাটা করার জন্য বলে যাচ্ছেন। আপনি বলছেন তাহলে এটা সব করা ঠিক, মানে আপনি স্বীকার করছেন আপনি বাবু। আমি যে কথা বলতে চাইছিলাম স্যার, আমি শেষ করছি স্যার, শেষ করছি। আমি শেষ করার পূর্বে একটা কথা বলে দিই প্লিজ। আপনার বড় প্রশংসা করা উচিত ছিল। আপনারা মাস্টার হিসেবে যা শিখিয়েছেন আমাদের ছাত্ররা তো কুইক শিখে নিয়েছে, এত তাদের শিখতে পারবে এটা ঠিক ধারণা করতে পারে। দুর্ভাগ্যজনক স্যার, আপনার এত শেয়ার থেকে দুর্ভাগ্যজনক, আপনাকে দুর্ভাগ্যজনক আপনাকে মাস্টার আপনাকে মাস্টার হিসেবে নিচ্ছি, ওনাকে শিক্ষক ওনাকে শিক্ষক হিসেবে নিয়েছি। না না এই যে টিচার, না না এইটা পড়ে না। আপনি বারবার আপনার চেয়ারকে কলঙ্কিত করছেন স্যার। ঠিক আছে, আপনার চেয়ারকে আপনি কলঙ্কিত করছেন। টিচার I admit that he is a good teacher. All of them are good teacher. এই গণতন্ত্র হত্যা, রাজ্যের গ্রামীণ জনগণকে অপমান। ওকে, না না ঠিক আছে, হবে না সন্দীপবাবু, হবে না। না আমি কি বলেছি? আমি বলি কিন্তু গুড টিচার। না আমি বলছি আপনি যে শিক্ষা দিয়েছেন সে শিক্ষা অপরাধীদেরকে গুড টিচার চাইছেন আপনি অপরাধীদের জামিন চাইছেন, অপরাধীদের পক্ষে দাঁড়াচ্ছেন আপনি। ওকে, করবেন আপনার চেয়ারকে স্যার কলঙ্কিত করবেন না। ঠিক আছে, আমাদের কি হলো যে শাসক দল ট্রেজারি ব্রাঞ্চ ত্রিপুরা রাজ্য থেকে এই আমি টিচার হিসেবে বলছি, টিচার হি ইজ এ গুড টিচার, ওকে নেক্সট ইয়ে করুন। আপনি শেষ করেছেন। এবার অভিষেক রিটার্নিং অফিসার ভিডিও লক্ষ্মীরানী সরকার বিশ্বাস সিপিএম পার্টি, উনি প্রার্থী সাউথ তারানগরে ছিটে দাঁড়িয়েছে। রিগার্ডিং সাবমিশন অফ পার্টি অ্যাফিলিয়েশন, ইট ইজ টু ইনফর্ম ইউ দ্যাট on 18/7/2024 you have submitted nomination for South Tenagar Gram Panchayat, constituency number 1, seat number eto, reservation SCW, but you have not submitted party affiliation annex 3. পার্টিতে সিপিএম পার্টি দাঁড়িয়েছে, নমিনেশন বলেছে কিন্তু পার্টি অ্যাফিলিয়েশন দেয়নি। পরে বিডিও সো ডেমোক্রেটিক বলছে আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে স্কুটিনির দিন 19 তারিখ 3টার সময় যে স্কুটিনি হবে সেই সময় আপনি 19 তারিখ 11টা থেকে 3টার সময় আপনার পার্টি অ্যাফিলিয়েশনটা দেবেন annex 3. If you fail to do so, the undersigned will be bound to reject your nomination paper. দেখা গেল সিপিএম পার্টির অনেক লোক নমিনেশন জমা দিয়েছে, আমি সব দিয়ে দাও তাদেরকে, তারা সিপিএম পার্টির লোক অফিসিয়াল দিয়ে দাও নাকি অপোজিশন। তাহলে কি হলো? অর্থাৎ আগে থেকে পাবলিকের কোনো সমর্থন নেই তাদের পক্ষে, পাবলিকের কোনো সমর্থন নেই। তাহলে এটা কিভাবে বলবে? যাতে বিরোধী দল অর্থাৎ রুলিং পার্টির বিরুদ্ধে প্রচার করার জন্য নিজের লোকটা দাঁড়াতে চাইছে, তারা তো দাঁড়াতে চান দিও না, তারা ডকুমেন্ট আর ভাই পেপার ছাড়লাম, পেপার আছে স্যার একটু सर, अरे थोड़ा सब्र रखिए, कुर्सी पे पैटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है, थोड़ा देखिए। प्लीज डॉक्यूमेंट भाई चैलेंज करो, प्लीज इनको पूछे 26 तक नॉमिनेशन पावर नहीं देगा। অর্থাৎ পার্টি অফিস থেকে এভিলেশন নিচ্ছে না কেন? যদি ভোটে দাঁড়ায়, যদি ৫০ করে ভোট পায়, তাহলে তো পাবলিক সাপোর্ট নেই, বরঞ্চ ইট ইজ বেটার
93 সালে এমএলএ হয়েছে, 93 সালে মাত্র 60 সম্ভব স্যার 93 সালে আমি এমএলএ হয়েছি, মাত্র 60 ভোটের ব্যবধানে এমএলএ হয়েছে। আমি 93 সালে আমি এমএলএ হয়েছি, মাত্র 60 ভোটের ব্যবধানে জিতেছি। এরপর থেকে এতগুলি নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন দেখছি। 94 আমি বিধায়ক হওয়ার পর 94 সাল থেকে নির্বাচন, আমি কংগ্রেসের বর্তমানে সম্মতি হয়েছে যারা এবার আপনাদের সাথে যায়নি। স্যার দেখুন অবস্থা 1994 বন্দুকবাজি প্লিজ, এই তো আপনাকে তো ডিস্টার্ব এক ফোঁটা করিনি আমি। আপনাকে কেউ ডিস্টার্ব করেনি তো? আপনার প্রতি মুহূর্তে মুহূর্তে ডিজিটাল পলিসি। আমাদের কাউন্টার দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। আপনি বলুন কি 18 তারিখে এই যে রাজপথের উপরে দিন দুপুরে যে আক্রমণটা হলো, ঠিক আছে বসুন না, দাঁড়াইনি কিন্তু আমি দাঁড়াইনি, ঠিক আপনার সময় দাঁড়াইনি আমি প্লিজ বলেনি। अरे एकदम दाঁড়াইনি, কেউ ডিস্টার্ব ইউ ये तो पेशेंस लेना होगा, इतना जल्दी क्यों सर? 1994 বন্দুকবাজি, বোমা, বুথ দখল, ছাপ্পা ভোট, প্রার্থী অবরণ, উত্তর জেলায় ভোটের নামে প্রহসন, ভোটের গড় হার নিয়ে মন গড়া তথ্য। ইসলামবাবু 1994 নির্বাচনে মা প্রার্থী হওয়ার জবাই পুত্র। ইসলামবাবু শুনতেছেন? ইসলামবাবু শুনতেছেন? একমাত্র মহিলা কংগ্রেস প্রার্থীকে হত্যার হুমকি। স্যার 3 মহিলা প্রার্থী সহ অপহৃত 5, চরিয়ামে কংগ্রেস প্রার্থীকে কুপিয়ে হত্যা। আজকে বাড়ছে সন্ত্রাস। অমরপুর নির্বাচন অবাধ করতে পর্যাপ্ত রক্ষী চাইলেন প্রাক্তন মন্ত্রী। কংগ্রেসের পিতা পুত্র খুন চরিয়ামে 1994 চরম সন্ত্রাসের মধ্য দিয়ে আজ দক্ষিণে ভোট বিরোধীরা বাড়ি ছাড়া। প্রথম পর্যায়ের ভোটে বিভিন্ন স্থানে সংঘর্ষ, 30 জন আহত। 1999 3 জেলায় ফের ভোট চাইল কংগ্রেস, কৈলাসহরে নির্বাচন সন্ত্রাস, বাড়িঘরে আক্রমণ, পুলিশের লাঠি। দ্বিতীয় পর্যায়ে শাসক পক্ষের রিগিং তন্ত্র সফল, ছাপ্পা ভোট, বুঝছেন, বিরোধী পক্ষকে মেরে তাড়িয়ে তাই ভোটার নামে প্রহসন। স্যার মেরে তাড়িয়ে ভোটের নামে প্রহসন, টুকলি, বোলপুর ব্লক, খোয়াই। একটু মৌসুম একটু পেটি বাঁধেন, কমরের পেটিটা বাঁধালন, রেহাই পেলেন না শরিক দলের মন্ত্রীও। এই দেখুন রেহাই পেলেন না শরিক দলের মন্ত্রীও। পঞ্চায়েত শেষ পর্যন্ত সন্ত্রাস, বুদ্ধগল, ছাপ্পা ও জাল ভোট, আপনাদের শরিক দলের মন্ত্রী বাঁচেনি। মন্ত্রী পেটানোর পর ওই 3 সাংবাদিক পেটালো ক্যাডাররা, সাংবাদিকদের বাঁচেনি। স্যার গণনা কেন্দ্রের সন্ত্রাস, ভোট চুরি, মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি। স্যার সুনামুড়ায় সন্ত্রাস, কংগ্রেস প্রার্থী বাড়িঘর ছাড়া। আরে একটা পত্রিকা নিয়ে আসুন তাহলে। স্যার রাখেন না, আমি সব দেখাতাম না, গাড়ি আসে আমার কাছে প্রচুর। কদমতলা পানিঘর ব্লকে সিপিএমের ব্যাপক নির্বাচন সন্ত্রাস, ভোটের আগে হিংসা বলি প্রার্থীর বাবা গোপালবাবু খোঁজ খবর নিল। তখন বিজেপি স্ট্যান্ডার্ড হয়ে যায়, খোঁজ খবর নিলে আইসিসি বলছে নির্বাচনী সন্ত্রাসের মহিলা সন 93 জন আহত। কৈলাসহরে ভোট সংগ্রহ হত 2, কৈলাসহরে ভোটে সংঘর্ষে 2 জন মারা গেছে, বিরোধী তার দেশরক্ষী সব গ্রেপ্তার। প্রহসন নির্বাচন সন্ত্রাসে বহু কংগ্রেস কর্মী প্রার্থী আক্রান্ত, নির্বাচন সন্ত্রাসে আহত শ্রমিক নেতা হাসপাতালে মৃত্যু। কংগ্রেসের ওই আপনার দুঃখ বুঝিয়ে ফের নির্বাচন সন্ত্রাসে কংগ্রেসের নবনির্বাচিত ভোটে ইলেক্টেড নির্বাচিত পঞ্চায়েত সদস্য খুন কল্যাণপুরে খবর না।
ফটো। কি বলতে চান এগুলি? শুধু না, আজকে 7 দিনের 25টি নির্বাচনের সঙ্গে হত 4 পঞ্চায়েত সদস্য প্রার্থী সহ আহত বহু। পুকুরে বিষ, আপনি অটোরিক্সার কথা বলছেন, পুকুরে বিষ। কোথাও কংগ্রেসের পতাকা বিষটা লিখে গ্রাম দখলে নতুন চেহারা সিপিএম। আজকে বলগাহীন ভোট সন্ত্রাস রাজ্যে প্রতিযোগিতা ডাক কংগ্রেসের। পঞ্চায়েত নির্বাচনে বাড়ছে সিপিএম এর সন্ত্রাস। প্রার্থীপদ প্রত্যাহার করতে কংগ্রেসের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, কংগ্রেস কিশোরীকে ধর্ষণের চেষ্টা, প্রশাসনটা নষ্ট, ত্রাস, সন্ত্রাসে উপযুক্ত জেরেনিয়া ব্লক। থাকেন বহু সন্ত্রাসের রক্ত ঝরানো শুরু, মহিলা প্রার্থীদের মোবাইলে হুমকি, বহু সন্ত্রাস কংগ্রেস প্রার্থী সব 5 জন চুরি আহত। রাজীব গান্ধীকে সিপিএম বানাচ্ছে ক্যাডাররা। আবার তাদের সাথে বসো বসো। আর সরব প্রচার শেষ, শুনলাম রামবাসা সন্ত্রাস, কুমারঘাটে কংগ্রেস কর্মী খুন, খোয়াইয়ে মহিলা প্রার্থী আক্রান্ত, পুলিশের সামনে মন্ত্রী শালকের গুন্ডামি। আজ 3 পঞ্চায়েতের ভোট রাজ্যে বহিরাগত আগরতলা কর্পোরেশন এরিয়া থেকে পৌরসভা থেকে বহু লোক বহিরাগত হাজার হাজার যুবক ঢুকে পড়ল পঞ্চায়েত এলাকায়। গ্রাম দখলে ব্যাপক সন্ত্রাস, আহত 75। ভোট শেষ হতে খোয়াইয়ে বর্গিরাজ কায়েম, 7 সকালে হারমাদ বাহিনী হামলা ঋষি কলোনিতে। মোড় চড়ে হারমাদ বাহিনী হামলা, প্রতিবাদ জাতীয় সড়ক খোয়াই কালীবাড়া পথ অবরোধ। বিরোধীদের তাড়িয়ে দেওয়া হলো জিরানিয়া, রাজনগর, বক্সনগর গণনা কেন্দ্র থেকে মারামারি করুন। তার থেকে রাজ্য শিল্প সন্ত্রাস, আহত বহু বিদ্যা শিশু পাচ্ছে না। রাজ্য জুড়ে নির্বাচন অব্যাহত 48 যখন 400 বাড়ি যাচ্ছে না। সন্ত্রাস পরিণতি রূপ নিচ্ছে। উদয়পুরের প্রবীণ কংগ্রেসকে একটি বিয়ে হত্যা, আর 32 জেলায় বন্যা কংগ্রেস। স্যার আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি টায়ার্ড স্যার। শুধু একটু চুম্বক দেখাচ্ছে স্যার। এই ধীরে ধীরে কিন্তু অসংখ্য, তারপরে ধীরে ধীরে বিজেপি স্ট্রং হতে শুরু করলো। মুখ্যমন্ত্রী 1914 মুখ্যমন্ত্রী নির্বাচনী করতে রাজ্য বিজেপি সভাপতি আক্রান্ত। এই 2014 এই বিজেপি স্ট্যান্ড শুরু হলো। স্যার একটু প্লিজ স্যার, आप करेगा तो प्लीज, आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर ढीला। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर ढीला। ऐसा बात कर रहा है क्या? ऐसा बात कर रहे हैं? वो जो বলছে কি করেছেন, আমি নাম বলতে চাই না, তৎকালীন শিক্ষামন্ত্রী থানার বিরুদ্ধে আমাকে আক্রমণ। কি বলতে চান আপনি? এখনো সে নির্বাচিত প্রতিনিধি এডিসিতে আমার কথা বলছি। নভেম্বর জিজ্ঞাসা করুন, বলবেন দিন ফোন করেছে, আগের দিন গণনাকেন্দ্রের লোক দিও, আমি আছি। বলছে পার্টির ডিসিশন। ওই যে আপনাকে কাগজ পাঠাচ্ছি, পার্টির ডিসিশন কি? পার্টির ডিসিশন হলো অ্যাভয়েড করো। স্যার আমি দেখেন, আপনারা যা করেছেন, উনি একটা কথা বলতে গিয়ে বলে ফেলেছে টিচার আর স্টুডেন্ট ওটা ছেড়ে দিয়ে, যা এই রাজ্যে ছিল না। শচীন দাস সাথেও রাজনীতি দেখেছি, তো সুকুমার সংসারিত্বের সঙ্গেও রাজনীতি দেখেছি। এরকম সন্ত্রাস করে যখনই ইন করলো কমিউনিস্ট পার্টি, এ রাজ্যে সন্ত্রাসের আমদানি করলো। সেটা থেকে বাদ দিল না কংগ্রেস। ওই যে র্যাশ কার্ড নামে এরপরে ধীরে ধীরে কমা শুরু করেছে। বিজেপি এসেছে, কটা খুনের কথা বলছেন? অন্যায় খুন হওয়াটা অন্যায়। কিসের জন্য খুন দেখতে হবে? মুখ্যমন্ত্রী দেখবে কাকে কল্যাণ হিসেবে আছে। কিন্তু এত যে খুন করলেন, 2 জন মাত্র পুরনো আছেন, এগুলির বিচার। এই যে লাভ দিয়ে উঠলো মনোবঙ্কল থেকে, লাভ দিয়ে উঠলো, ওই যে শম্ভু লাভ দিয়ে উঠলো। আজকে কতগুলি কি করেছেন আপনারা? আজকে আরে শর্ট ডিউরেশনে 3 ঘন্টা আলোচনা হয়, অথচ জানেন
করবেন আমি জানি, আপনি যে ড্যান্স করবেন আমি জানি, কিন্তু আমার বক্তব্য হলো এখানে দেখুন যা সংখ্যা আছে এই সংখ্যা থাকবে না। মতগুলো আমি জানি, হ্যাঁ মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু যা করেছে লাস্ট 35 ইয়ার্স কল্পনাতীত, যেটা আপনাদের ওই যে একদিন বলছিলাম যে গণতন্ত্রের মুখে তারা কাটে না, বলছি গরুর চেনা বলছিলাম, গরুর মূত্র এটা দিয়ে কুলকুচি করলো আপনাদের গণতন্ত্র আমাদের মুখে শোভা পায় না, শোভা পায় না আপনাদের মুখে। কে না জানে আপনাদের আমলে যত লোক খুন হয়েছে প্রত্যেকটা হিসাব করে দেখুন, হিসাবের কোন হিসাব দিতে পারবেন না। আপনার ডেমোক্রেটিতে কথা বলতে পারছেন, এখানে দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হয়েছে, আমাদের কথা বলতে কষ্ট হয়েছে। আমি তখনই বলছিলাম সাবধান, একটা ছোট শিশু জন্মাচ্ছে, আসছে, কিন্তু মানিক বাবু আপনাকে বলবে রাজা তোর কাপড় কোথায়। ওই আমার মনে আছে এখনো 2017 সালে বক্তব্য রাখছিলাম, কংগ্রেসকে বলছিলাম সময় থাকতে এদিকে বিড়া যাও গিয়া, বিজেপির দিকে বিড়া যাও গিয়া। আপনাদের বলছিলাম অহংকারে তখন মত্ত, কত শুনেন জানি, সব জানি, সব জানি। সুতরাং পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। গড এটা আমার কিছু শুনুন, আপনারা তো ধর্ম মানেন না, যা শপথ টপথ বুঝতে দেখেন, আরো টের পাবেন, আরো টের পাবেন। এখনো যদি শুধরান না শুধরান আরো টের পাবেন। আপনি যা করবেন, আমি যা অন্যায় করবো আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। ওই 25 বছরের প্রতিনিধি যা অন্যায় করেছেন তার পাপ কদিন শেষ হবে আমি জানি না, কিন্তু এর জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য সারা রাজ্যে এই সন্ত্রাসের পিছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, সেই উগ্রপন্থাই হোক আর রাজনৈতিক সন্ত্রাস হোক, মূল কারিগর ওই জায়গা। ধন্যবাদ, নমস্কার। এখানে রতন বাবুকে বলি, আপনি বলেছেন একটা প্রাসঙ্গিক কথা, যে ধর্মঘট প্লিজ। আজকে এখানে যে শর্ট ডিসকাশন রেফারেন্স নোটিশ যেটা আমাদের এমপি সাহেব নিয়ে এখানে এনেছেন স্যার, মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করে দেওয়ার পরে যে রেফারেন্স নোটিশ এখানে এনেছেন, সাবজেক্টটা হচ্ছে আনইউজুয়াল কন্ডাক্ট অ্যান্ড টার্নিং ইন্টু এন্টায়ার পঞ্চায়েত ইলেকশন ফার্সেস ওয়ান। আমি সর্বপ্রথম আমি মাননীয় অধ্যক্ষ মহাশয়কে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা সাবজেক্ট আসার পরেও আপনি যেটা অ্যালাউ করেছেন এখানে বক্তব্য রাখার জন্য। এটা আগেই বলা হয়েছে যে এই বিষয়টা রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে আসে, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা রাজ্য নির্বাচন কমিশনের কাছে ওনারা বলতে পারেন। কিন্তু তারপরে এখানে কিন্তু যদিও বলেছে একটু মানে অল্প আলোচনা হবে, আমি তো দেখলাম বেশ আলোচনা হচ্ছে, বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। এখানে যারা আজকে কংগ্রেস দলের তরফ থেকে যারা বিধায়করা আছেন, কোনো এক সময় এখানে আমাদের রতননাথ মহোদয় ওইদিকে ছিলেন, বারবার চিৎকার করেছেন, আর যারা আজকে এখানে বিরোধী দলে আছেন এখানে ছিলেন, একই কথা কিন্তু এখানে উল্টো হয়ে গেল। এখানে যখন রতনবাবু বলছিলেন একের পর এক খুনের ঘটনা, সিরিয়াস ম্যাটার, হাসছেন আপনারা, এটা হাসার বিষয় না। আমি বলবো যে ইতিহাস আবার আপনাদের পড়তে হবে, যদি কমিউনিস্ট পার্টি করতে হয় আপনাদের ইতিহাসটা পড়ে রোজ একবার করে পড়বে, কতগুলো খুন হয়েছে, কতগুলো ধর্ষণ হয়েছে, কত জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, আপনারা দেখবেন কথা বলতে পারবেন না। প্লিজ পড়ুন, মুখে হাসি চলে যাবে। সত্যি অবাক লাগে আমাদের যে এক একটা ঘটনা বলছে আপনারা হাসছেন, এটা হাসির বিষয় না, ভেরি সিরিয়াস ম্যাটার। আপনি একটা ব্যাপার নিয়ে একটা ঘটনা নিয়ে বারবার এরকম করছেন, আর এখানে ওনার কাছে দস্তাবেজ, মানে অদ্ভুত লাগে, কিসের সাথে কিসের কম্পেয়ার করছেন। বিশেষ সত্যি দুঃখ লাগে
এখানে আমার একজন বিধায়ক বলছেন, আমরাও ছোটবেলায় শুনতাম, কি শুনতাম? উইদাউট পিপুলস আর্মি পিপুলস হ্যাভ নাথিং। এটা বাংলাটা হচ্ছে গণফৌজনে না থাকলে জনগণের আর কিছুই থাকে না। কে বলতো? কমিউনিস্টরাই বলতো। পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোজ ফ্রম এ ব্যারেল অফ এ গান। তো সবসময় একটা এই যে একটা মানে প্রতিক্রিয়াশীল যে একটা বিষয়, সেটা কমিউনিস্টদের থেকে বেরিয়েছে। এবং সেই কারণেই আমি বলছি, আমি ধন্যবাদ দেব মাননীয় এলওপি সাহেবকে, যে উনি বলেছেন, আমার কথাটা ধরে উনি বলেছেন, কি বলেছেন, যে এখানে আমাদের সন্ত্রাসমুক্ত ত্রিপুরা আমরা তৈরি করতে চাই। আমি একবার বলেছি, মনের থেকে বলেছি, এবং উনি আমাকে বলেছেন যে ভিতর থেকে আপনি বলেছেন, এর জন্য ধন্যবাদ। কেন বলেছি? এত বছর ধরে 35 বছর ধরে এইভাবে সন্ত্রাসের যে একটা অবস্থা এখানে পড়েছে, এর থেকে কিন্তু বেরোতে আরও সময় লাগবে। আমরা বারবার বলছি, সংখ্যাটা আপনারা দেখুন কোথায় এসছে, অনেক কমে গেছে। এটা কিন্তু একা কোনো পার্টি যে বিরোধী দলেই থাকুক বা ট্রেজারি বেঞ্চে থাকুক, একার পক্ষে কারোর পক্ষে সম্ভব নয়। আমি মাঝে মাঝে ভালো লাগে যখন বিরোধী দলের কেউ এই ধরনের বিষয় নিয়ে কথা বলে। আমি দিল্লিতে যখন যাই, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে 71% যেটা আপনারা এখানে তুলেছেন, 71% কি করে আনকনটেস্টেড হবে? আপনিও স্বীকার করেছেন, যখন সরকারে থাকে কেউ, তার একটা ইনফ্লুয়েন্স থাকে, মানুষও দেখছে। এই সব এত ঘটনার পরে, বছরের পর বছর খুন সন্ত্রাসের পরে কোথায় পাবেন আপনার নিউ জেনারেশন? আসছে না আপনাদের দলে, এখন আসবে না। এই ঘটনাগুলো যখন দেখছে, এখন কিন্তু কমে যাচ্ছে, আসবে না। এর জন্য বলছি, এগুলো আপনারা স্বীকার করুন যে হ্যাঁ, আমাদের সময় এগুলো হয়েছে, আমরা আজকের থেকে আর এগুলো করব। তাহলে হয়তোবা ইউ মে বি সেফ। তাহলে নতুন জেনারেশন যারা, ওরাও, আমরাও তো কমিউনিস্টে জয়েন করতে পারতাম, করিনি তো এই কারণে। আমরা খুঁজছিলাম কাকে যাবো খুন। আজকে দুঃখ লাগে, আজকে গোপাল রায় মহোদয়ের জন্য, মাননীয় এমএলএ সাহেবের জন্য, যে কিভাবে চিৎকার করেছেন এই আপনাদের বিরুদ্ধে, কেউ শুনেনি। আজকে ওনারা আপনাদের সাথে হাত মিলিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আরেকটা বিষয়, উই ডু রেসপেক্ট টু ইউ। আমি দেখছি আগেও আপনাদের মধ্যে, আপনাদের পার্টির থেকে, কিন্তু আজকে এখানে কিন্তু আপনি বলেছেন, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি বেশি কিছু বলবো না। একটা কথা আমি বলতে চাই, বাংলাদেশের এইরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিত আপনারা কি বলছেন, যে এত বড় নেতার মেয়েও কি অবস্থা করেছে, এটা মানে বিদ্রুপ করার কিন্তু বিষয় না। কিন্তু এটা যদি আপনারা বলেন, সেটা কত খারাপ লাগছে আমাদের কাছে। আমরা সমস্ত ভারতবর্ষ তথা ত্রিপুরা বিশেষ করে আমরা খুব চিন্তায় আছি। সেখানে আপনারা বলছেন, ওনাকে উদাহরণ দিচ্ছেন, এতে আপনাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু বেরিয়ে আসছে। প্লিজ এটা করবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে যদি খর্ব করা, ইন্সপেক্টর রূপেন্দ্র দেববর্মা শতপ্রণোদিত হয়ে উনি একটা ওখানে মামলা করেন, এবং সেই মামলার পরবর্তী সময়ে উনি নিজে করেছেন, কিন্তু সেই ইন্সপেক্টর সুমোটো করেছেন। পরবর্তী সময়ে ওনার যে পরবর্তীতে মিস পল্লবী শীল, খুব সম্ভবত ওনার রিলেটিভ হবেন, উনি ওনার যে মিস পল্লবী শীল, উনি যখন ওখানে অভিযোগ করেন, এফআইআর করেন, সেখানে 7 জনকে উনি মামলায় মানে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট করেছে, চেষ্টা করছে সব জায়গায়। আপনারা দেখছেন, আমি তো বারবার এখানে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এখানে ছিলেন, আমার মনে আছে গোমতী জেলা আমি যখন যাই, উনি আমাকে নিজে ফোন করেছেন। এক জায়গায় উনি আমাকে বললেন যে কাকে আবার ধন্যবাদ দেব, আর বেশি কিছু বলবেন। ধন্যবাদ।